আপনারা হয়তো অনেকেই ভাবেন যে ফ্রুট কেক মানেই শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে তৈরি হয়, কিন্তু আজকের ভিডিওটা আপনি দেখলে আপনার ধারণাটা সম্পূর্ণ পাল্টে যাবে। কারণ আজকে আমি আপনাদেরকে নতুন পদ্ধতিতে একটা ছানা দিয়ে ফ্রুট কেক তৈরি করে দেখাবো, যে কেকটার দাম কিন্তু অনেকটাই বেশি। বাজার থেকে কিনতে গেলে আপনাদের অনেক টাকা খরচা করতে হয়, কিন্তু এই কেকটা বাড়িতে বানাতে খুব অল্প খরচে, অল্প উপকরণের মধ্যে কিভাবে বানানো যায় সম্পূর্ণই আজকের ভিডিওতে দেখাবো। আর কেকের টেক্সচারটা শুধু দেখে নিন, আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এই কেকের ভেতরের যে অংশটা একদম ভাজা ভাজা, একদম যেন সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এই কেকটা ঠিক যেন মনে হবে যে ছানা পোড়া খাচ্ছি, ছানার কেকের মতো। এছাড়া আপনারা অনেকেই আছেন এই ছানার ফ্রুট কেকটা বানাতে গিয়ে একটা ভুলের কারণে কি হয়, ছানার ফ্রুট কেকটা হয় বসে যাচ্ছে, নাহলে ভেতরটা একদম শক্ত নরম হয়ে যাচ্ছে। তো যাতে এই সমস্যাগুলো না হয় তার সম্পূর্ণ টিপসগুলো কিন্তু ভিডিওর ভেতরে আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা ধৈর্য ধরে দেখুন, ভিডিওটা হয়তো একটু বড় হবে, কিন্তু যেটা দেখাবো 100% পারফেক্ট দেখাবো। তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপিটা। প্রথমেই আমি ছানাটা তৈরি করব। তার জন্য আমি 1 লিটার প্যাকেটজাত দুধ একটা কড়াতে দিয়ে শুধুমাত্র একবারই শুধু ফুটিয়ে নেব। এরকম ফুটে গেলেই আমি কড়াটাকে নামিয়ে দিয়েছি। নামিয়ে দেওয়ার পর এটাকে আমি 30 সেকেন্ডের থেকে 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে হালকা ঠান্ডা করে নেব। তারপরে দেখুন, এখানে ছানা কাটানোর জন্য আমি এখানে ল্যাক্টো ক্যালসিয়াম যে পাউডার হয় মেডিকেল শপ থেকে পাবেন, ওটা দিয়ে কাটাচ্ছি। আপনারা চাইলে ভিনিগার, লেবুর রস বা টক দই যেটা হোক দিয়ে আপনারা ছানাটা কাটাতে পারেন, কিন্তু যেটা দিয়ে কাটান না কেন পদ্ধতিটা একই রকম থাকবে। তার জন্য দেখুন, প্রথমে আমি 1 চামচের মতো এই ছানা কাটানোর পাউডার দিয়েছি, তারপর 30 সেকেন্ড নেড়ে দিয়েছি। তারপরে আবার ওই একই পদ্ধতিতে আরও 1 চামচ ওই পাউডারটা দিয়ে আবার 30 সেকেন্ড নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন ছানাটা অলরেডি কাটতে শুরু হয়ে গেছে। এরপরে আরও হাফ চামচ আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটাকে জাস্ট নেড়ে দিয়েছি। নেড়ে দিয়ে এটাকে আমি রেখে দেবো 1 থেকে 2 মিনিটের জন্য। 2 মিনিট পরেই আপনারা দেখতে পাবেন ছানাটা একদম সম্পূর্ণ জল ছেড়ে দিয়ে একদম ছানা আর জল আলাদা হয়ে গেছে। একদম ছানা পারফেক্ট রেডি। এখানে ছানাটাকে একটু ধৈর্য ধরে কাটাতে হবে, নাহলে কিন্তু এই নরম ধাতের ছানাটা পাবেন না। তো নরম ধাতের ছানা কাকে বলা হয় সেটা আমি ভিডিওর মধ্যেই বলবো। তার আগে দেখুন, এই ছানাটা আমার তৈরি হয়ে গেছে। এই ছানাটাকে আপনারা চাইলে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে পারেন। যদি ঠান্ডা না করেন, আমার মতো পদ্ধতিতে করেন, সেটা দেখে নিন কীভাবে আমি করছি। এই গরম ছানাটাকে আমি একটা সুতির গামছাতে এরকম গামছাটাকে ভিজিয়ে নিয়ে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর যেহেতু এটা গরম আছে, সেজন্য একটু হালকা করে ওপর দিকে ধরলে জলটা বেরিয়ে যাবে। আর জলটা বেরিয়ে যাওয়ার পর এইভাবে একটু ঠান্ডা জলের ওপর আপনারা 2 থেকে 5 মিনিট যদি এইভাবে ভিজিয়ে রাখেন, তাহলে দেখবেন ছানাটা একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা ছানা করলে কি হয়, ছানার মধ্যে যে ফ্যাটটা থাকে সেটা কিন্তু ধরে থাকে। সেজন্য ঠান্ডা করে নেওয়ার পর এই ছানাটিকে একটু জাঁক করতে হবে, নাহলে কি হবে, এই যে দেখুন, এই যে ছানাটা আমি তৈরি করেছি, এখন কিন্তু ছানার মধ্যে এক্সেস জলটা রয়ে গেছে। কেক তৈরির জন্য ছানাটাকে সম্পূর্ণ শুকনো করে জাঁক করে নিতে হবে। যেটা সন্দেশের জন্য যে ছানাটা জাঁক করা হয়, সেরকম একটু শুকনো করে জাঁক করতে হবে। তার জন্য কিন্তু এটাকে এইভাবে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। দেওয়ার পর এর ওপরে একটা প্লেট দেব। প্লেট দিয়ে এর ওপরে কিছু ভারী জিনিস, আমি এখানে একটা জলের বোতল এইভাবে চাপিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে রেখে দেবো 5 থেকে 10 মিনিট। 10 মিনিট পর আমি এই বোতলটা সরিয়ে নিয়ে দেখব যে ছানার জলটা ছড়েছে কিনা। তার জন্য এইভাবে খুলে যদি আপনারা ছানাটাকে এইভাবে হাতে নিয়ে দেখেন, দেখতেই পাবেন যে এরকম একটা মুঠো করা যাচ্ছে, ছানাটা একটা জায়গায় জমাটি হয়ে যাচ্ছে। তার মানে বুঝে নিতে হবে যে ছানার মধ্যে যে এক্সেস জলটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ বেরিয়ে গেছে। এবারে ছানাটা যে সম্পূর্ণ আরেকটা পদ্ধতি আছে, দেখুন এইভাবে হাতে করে এইভাবে ধরে নিয়ে একটু প্রেসার ক্রিয়েট করবেন, তাহলেই দেখতে পাবেন যে জলটা একদম লম্বা হয়ে পড়তে পড়তে ফোঁটায় ফোঁটায় পড়ছে আর ফোঁটাটা বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে বুঝে নিতে হবে ছানাটা এখানে পারফেক্ট জাঁক হয়ে গেছে আর জলটাও এখানে বেরিয়ে গেছে, মানে ছানার মধ্যে এক্সেস জল যেটা লাগার সেটা আর নেই। এবারে দেখুন, এই ছানাটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখানে সাধারণত 1 লিটার যেহেতু দুধের ছানা তৈরি করেছি, এখানে 200 গ্রামের মধ্যে কিন্তু ছানাটা রেডি হবে। এখানে এই ছানাটা কিন্তু নরম ধাতের হয়েছে। তো নরম ধাতের ছানা বলতে সাধারণত ছানাটাকে একটু যদি ধৈর্য ধরে কাটান, আস্তে আস্তে কাটান, তাহলে কি হবে যে এই ছানাটার দানাগুলো একদম সফট হবে আর মাখার সময় আপনি ফিল করবেন খুব সফট। এইভাবে ছানাটাকে হাতের তালুয়ে করে অন্তত 2 থেকে 3 মিনিট ধরে এইভাবে একটু ভালো করে মেখে নেবেন। মেখে নিলে কি হবে, এই ছানার দানাগুলো কিন্তু একদম সফট হয়ে যাবে। আপনারা চাইলে মিক্সিতেও এটা করতে পারেন, কিন্তু কোনো অসুবিধা নেই, হাতে করেও কিন্তু এটা ইজিলি করা যায়। আমরা মিষ্টির দোকানে যখন আমরা এইভাবে ফ্রুট কেক তৈরি করি,
তখন কিন্তু এইভাবেই হাতে করে বেটে নিয়ে আমরা করে নিই। এখানে দেখুন আমি একটা মেজারিং কাপে মেপে আপনাদেরকে ছানাটা দেখাচ্ছি। সাধারণত দেখতে পাচ্ছেন এখানে 1 কাপের মতো ছানা হয়েছে। 1 লিটার দুধে 200 গ্রামের মতো ছানা হবে। এবার হয়তো একটু কম বেশি হতে পারে। এবারে যে গুরুত্বপূর্ণ প্রসেস এখানে মিক্সিংয়ের ব্যাপারটা, এটা একবার ভালো করে দেখে নিন। এখানে আমি 1 কাপ ছানাটা একটা মিক্সিং জার বলের মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে আমি নলেন গুড় দেবো। সেজন্য যেহেতু এখন শীতকাল, নলেন গুড়টা দিলে খেতে ভালো হবে। সেজন্য আমি এখানে 1/2 কাপ নলেন গুড় মানে 100 গ্রামের মতো, 100 থেকে 100-150 গ্রামের মতো নলেন গুড় এখানে ব্যবহার করা যাবে। আর এখানে মিষ্টির জন্য চিনিকে গুঁড়ো করে নিতে হবে, গোটা চিনি দিলে হবে না। চিনিকে গুঁড়ো করে নিয়ে আমি এখানে 1.5 কাপের মতো দিচ্ছি। এবারে দেখুন আপনারা যদি একটু মিষ্টি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, তবে গুড়ের পরিমাণটা বাড়াবেন না। গুড়টা কিন্তু 1/2 কাপের বেশি দিতে যাবে না, তাহলে ভেতরের স্ট্রাকচারটা কালো হয়ে যাবে। এবারে দেখুন এখানে দিয়ে দিচ্ছি একটা 10 টাকা দামি গুঁড়ো দুধের প্যাকেট। আমুল দুধটা দিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধটা দিতে পারেন। এবারে এই সমস্ত উপকরণগুলো দিয়ে ছানাটাকে খুব ভালো করে একদম মিক্সড করে নিতে হবে, তাহলে কিন্তু কেকের টেক্সচারটা ভালো আসবে। তবে হ্যাঁ, এখানেই শেষ নয়, অনেক কিছু ব্যাপার আছে ভিডিওর মধ্যে, সেগুলো আমি পরপর বলছি, একবার দেখতে থাকুন। এখানে দেখুন, এখানে ছানাটাকে এইভাবে মেখে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে টেক্সচারটা একদম ছানার মধ্যে সমস্ত উপকরণগুলো, চিনিটা খুব ভালো করে গলে গেছে, দেখতে পাচ্ছেন। এবারে দেখুন এখানে সাদা তেল নিয়েছি। সাদা তেলটা আপনারা চাইলে একটু ভালো কোয়ালিটির সাদা তেল নেবেন। ভালো কোয়ালিটির সাদা তেল নিলে কোয়ালিটিটাও ভালো হবে। এখানে আমি 1 কাপের একটু কম মানে 1 কাপ পর্যন্ত এখানে ব্যবহার করা যাবে তেলটা। এখানে আমি 1 কাপ তেল জাস্ট দিয়ে দিলাম। দেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে এই ছানার যে এটার মধ্যে তেলটা কিন্তু মিক্সড খাচ্ছে না। কেন খাচ্ছে না? কারণ এর মধ্যে যে উপকরণটা দেবো সেটা না দিলে তেলটা কিন্তু এর মধ্যে মিশবে না। তার জন্য দেখুন এখানে কিন্তু এই কেকটা তৈরি করার জন্য বেকিং পাউডার আর বেকিং সোডা লাগছে। বেকিং পাউডারটা কতটা লাগছে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন করে দুবার, মানে 2 চা-চামচের মতো। আর এখানে 1/2 চা-চামচের মতো বেকিং পাউডারটা দেবো, মানে কতটা পরিমাণ করছি তার উপর ডিপেন্ড করছে। এবার আপনারা যদি কম বেশি করেন সেক্ষেত্রে এই পরিমাণগুলো এর থেকে মেজারমেন্ট করে বার করে নেবেন। এখানে আমি সাধারণত দিয়ে দিলাম 2.5 চা-চামচের মতো বেকিং পাউডার, ঠিক আছে। এবার দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এটা কিন্তু খুব বেশি দিলে হবে না, বেকিং সোডাটা সাধারণত 1/2 টিস্পুন মানে 1/2 চা-চামচের মতো দিলেই হবে। এবারে দেখুন এখানে আমি অল্প করে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আপনাদের বাড়িতে যদি ভ্যানিলা এসেন্স না থাকে সেক্ষেত্রে আপনারা ছোটো এলাচের গুঁড়ো দিতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলো যখনই মেশাবো তখনই দেখতে পাবেন খুব সুন্দরভাবে তেলটাও কিন্তু এই ছানার মধ্যে একদম পারফেক্ট মিশে যাচ্ছে, কারণ এই বেকিং সোডা আর বেকিং পাউডারটা দেওয়ার কারণে কিন্তু এই তেলটা খুব সহজে মিশে যাবে। তবে এখানে শেষ নয়, আরও কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ প্রসেস আছে বা অনেক কিছু উপকরণ আছে, সেটা আমি বলে দিচ্ছি। তার আগে দেখুন এটাকে আমি রেস্টে রেখে দিলাম 5 থেকে 10 মিনিট। এটা যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণে আমি এখানে একটা বাটি নিয়েছি ছানার এই যে কেকটা তৈরি করার জন্য। তার জন্য এরকম একটা বড় সাইজের বাটি নিয়েছি, যেহেতু এখানে পরিমাণটা বেশি সেই জন্য বড় সাইজের একটু বাটি নিয়েছি। আপনাদের বাড়িতে যদি কেক তৈরি করার যে প্যানগুলো থাকে সেগুলো যদি থাকে তাতেও কিন্তু করতে পারেন। এবারে দেখুন এখানে আমি প্রথমে একটু ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি, বাটির চারিদিকটা মাখিয়ে নিয়েছি। আর এখানে একটা বাটার পেপার যদি না থাকে একটা সাদা কাগজকে এইভাবে গোল করে কেটে এর মধ্যে বসিয়ে দেবেন। আর এখানে ওর এই কাগজটার ওপরেও কিছু তেল দিয়ে এইভাবে একটু ভালো করে মিশিয়ে নেবেন। এটা রেডি হয়ে গেল। আর এখানে দেখুন এখানে যেহেতু আমরা কেকটাকে বেক করব তার জন্য এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসেতে। আর কড়াতে আমি অল্প করে একটু নুন দিয়েছি। এখানে নুনের পরিবর্তে আপনারা বালি দিয়েও করতে পারেন বা শুধুও করা যেতে পারে, তবে নুন দিয়ে করলে কী হয় টেম্পারেচারটা পারফেক্টভাবে ধরে, সেই জন্য আমি অল্প করে একটু লবণ দিয়েছি। দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 10 মিনিটের জন্য এটাকে আমি একদম হিট করতে দেবো। আর এটা যতক্ষণ হিট হচ্ছে ততক্ষণে দেখুন এখানে আরেকটা প্রসেস আছে, যেটা এখানে কিছু ড্রাই ফ্রুট লাগছে। এখানে আমি ড্রাই ফ্রুটের মধ্যে নিয়েছি মোরব্বা, অল্প করে একটু কাজু বাদাম, আর এখানে টুটি ফুটি, আর এখানে কিশমিশ। তবে এখানে টুটি ফুটিগুলোকে একটু ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। কেন বলছি যে এটা মাখিয়ে নিলে কি হবে, যখন আপনারা এই বেটারটার সাথে দিয়ে এই টুটি ফুটিগুলো মাখাবেন তখন কিন্তু যে জায়গাটার মধ্যে টুটি ফুটিগুলো থাকবে সেগুলো সেই জায়গাটার মধ্যেই রয়ে যাবে, তলায় পড়ে যাবে না। যদি ময়দাটা না দেওয়া থাকে কিন্তু তলায় পড়ে যাবে, সেক্ষেত্রে জিনিসটা বাজে হয়ে যাবে। সেজন্য কিন্তু আপনারা টুটি ফুটি বা কিশমিশটাকে একটু ময়দা দিয়ে প্রথমে মাখিয়ে তারপর এতে ইউজ করবেন। এবার দেখুন এটা আমার 10 মিনিট পর আমি এটাকে নিয়েছি ছানার বেটারটাকে। এবার দেখুন এখানে যে উপকরণটা দিচ্ছি এটা কিন্তু ময়দা, এই ভাগটাও কিন্তু ভালো করে আপনাদেরকে দেখতে হবে। কেক তৈরি করার জন্য সমস্ত কিন্তু উপকরণগুলো পারফেক্ট হতে হবে। তার জন্য দেখুন এখানে আমি যে হিসাবটা করেছি তার জন্য কিন্তু আমার এখানে 3 কাপ ময়দা ব্যবহার করতে হবে। আপনারা চাইলে আটাও দিতে পারেন, তবে ময়দাটা দিলে স্ট্রাকচারটা ভালো আসবে। এখানে আমি 3 কাপ মানে
360 গ্রামের মতো ময়দা আমি এখানে ইউজ করেছি। তবে আপনারা যদি কম বেশি করেন সেক্ষেত্রে ভিডিওটা দেখে আপনারা হিসেব করে কম বেশি করতে পারেন। এবার দেখুন এখানে লাগছে 1 কাপের মতো এখানে লিকুইড দুধ প্রথমে আমি নিয়েছি। 1 কাপ দুধটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি, প্রথমে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি, গরম দুধ দিলে হবে না। এবারে এই দুধটাকে আমি একবারে দিয়ে মাখবো না। আমি জানি এখানে হয়তো 1.5 কাপ দুধ লাগতে পারে, কিন্তু যখনই আমি দুধটা দেবো অল্প অল্প করে দেবো আর মাখবো। প্রথমে আমি 1 কাপ দুধটাকে 3 বার ধরে দিয়েছি, দেখুন দিয়ে এভাবে নাড়ছি। নাড়তে নাড়তে যখন দেখতে পাচ্ছি যে আমার হুইপসটা ঠিকমতো আমি ঘোরাতে পারছি না, শক্ত লাগছে, তাহলে কি হবে এখানে বুঝতে হবে যে এখানে দুধের পরিমাণটা একটু বাড়াতে হবে। এজন্য আরও হাফ কাপের কিছুটা কম আমি এখানে লিকুইড দুধ নিয়েছি, নিয়ে ওই যথারীতি একই প্রসেসে 2 বার ধরে আমি দেবো আর এইভাবে মাখতে থাকবো। আর মাখতে মাখতে আপনারা বুঝতে পারবেন যে পুরো দুধটা দিয়ে দেওয়ার পর যে হুইপসটা খুব সুন্দরভাবে চালানো যাচ্ছে, তখনই বুঝে নেবেন যে এর মধ্যে কিন্তু আর কোনো লিকুইড দুধ লাগবে না। এটাই কিন্তু পারফেক্ট। এর বেশি দিলে কি হবে, পাতলা হয়ে যাবে। এবারে এটাকে 5 থেকে 7 মিনিট একটু ভালো করে এভাবে ফেটিয়ে নেবেন। ফেটিয়ে নিলেই আপনারা এইভাবে উপর দিকে তুলে দেখবেন যে এটা কিন্তু খুব সরলভাবে পড়ছে। যখন পড়ছে কোথাও কিন্তু কেটে পড়ছে না, দেখতেই পাচ্ছেন। এই রকম স্ট্রাকচারটা রাখতে হবে, এর থেকে বেশি পাতলা বা মোটা করা যাবে না। এইভাবে করে নেওয়ার পর আমি এখানে যে টুটি ফুটিগুলো ময়দা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে যে ড্রাই ফ্রুটগুলো সেগুলো দিয়ে দিলাম। তবে ড্রাই ফ্রুটের পরিমাণটা আপনারা হয়তো বাড়াতে পারবেন, কোনো অসুবিধা নেই, আমি একটু কম করে দিয়েছি। এবারে এগুলো দিয়ে ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। দেখুন এখানে যে টুটি ফুটিগুলো এগুলো কিন্তু তলায় পড়ে যাবে না, কারণ কি হচ্ছে আমি যেহেতু ময়দাটা মাখিয়ে দিয়েছিলাম। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ টিপস, মনে রাখবেন। এবারে দেখুন ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আমি এটাকে এক কাছে জড়ো করে নিয়েছি। এবারে যে জায়গাটার মধ্যে আমি কেকটা সেট করছি সেই জায়গাটা আগে থেকে রেডি করে রেখেছি, তার মধ্যে কিন্তু আমি সমস্ত বেটারটা দিয়ে দেবো। এইটা সেট করার সময় অনেকেই এটা ভুলটা করে যে বাটিটা ভর্তি করে ফেলে। এই বাটিটা কখনোই ভর্তি করবেন না, কারণ এই কেকটা যখন ফুলবে বাটিটা ভর্তি হয়ে গেলে এর সাইড দিয়ে কিন্তু বেরিয়ে আসতে পারে। সেই জন্য বাটিটা যতটা পারবেন ফাঁকা রাখবেন। আমি এখানে 3 ভাগ দিয়েছি, 1 ভাগ ফাঁকা রেখেছি, আপনারা চাইলে 2 ভাগ দেবেন, 2 ভাগ ফাঁকা রাখবেন। যতটা ফাঁকা রাখতে পারবেন ততটাই ভালো। এইভাবে করে দেওয়ার পর আমি একটু হাতে করে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে একটু ঠুকে দিচ্ছি। ভেতরে যদি কোনো বাতাস থাকে সেটাও বেরিয়ে যাবে। আর ওপরটা একটু এইভাবে সমান করে নিচ্ছি। আর সমান করে নেওয়ার পর উপরে কিছু ড্রাই ফ্রুট আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওপর থেকে এইভাবে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেওয়ার পর এটাকে যখন আপনারা বেক করবেন তার আগে দেখুন এখানে আমি যে প্রিহিট করতে দিয়েছিলাম কড়াটা, এর ঢাকাটা খুলে নিয়ে আমি হাত দিয়ে দেখছি খুব সুন্দর একটা তাপ বেরোচ্ছে, তার মানে এখানে প্রিহিট হয়ে গেছে। ওপর থেকে একটা স্ট্যান্ডও বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর এই বাটিটাকে সুন্দরভাবে বসিয়ে দেবো। বাটিটা যেন কোনো অংশে কাত না হয়ে যায় বা হেলে না যায়, একদম সোজা করে বসাবেন। দিয়ে ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে মাথায় রাখবেন এই ভুলটার কারণে অনেক সময় কেকটা নষ্ট হয়ে যায়। এই যে ঢাকাটা দেবো, এই যে ফুলবে এই বাটির ওপরেও কিন্তু অনেকটা ফুলে যায়, সেই জন্য ঢাকাটা কিন্তু খুব একদম উঁচু করে দেবেন। দরকার পড়লে আপনারা এই থালার পরিবর্তে কোনো জামবাটি ওপর থেকে চাপা দিতে পারেন। আর এইভাবে গ্যাসের ফ্লেমটিকে একদম কমিয়ে দিচ্ছি, দেখুন একদম কমিয়ে দিয়ে 55 মিনিট থেকে 1 ঘন্টা আপনাদের টাইম লাগবে। 1 ঘন্টার মধ্যেই কেকটা রেডি হয়ে যাবে। এবারে এখানে আমি 55 মিনিট আমার এখানে টাইম লেগেছে। তার আগে একবার খুলে আমি দেখেছিলাম, তার মধ্যেই আমি এখানে কিছু ড্রাই ফ্রুট আরও এক্সট্রা করে অ্যাড করে দিয়েছি। এবারে একটা কাঠি ঢুকে জাস্ট দেখে নেবেন, যদি দেখেন যে কাঠির গায়ে লাগছে না বা যদি হালকা লাগে কোনো অসুবিধা নেই। 1 ঘন্টা হয়ে যাওয়া মানেই কিন্তু কেক রেডি। আর এইভাবে ঢাকা দিয়ে আপনাদেরকে রেখে দিতে হবে আরও 15 থেকে 20 মিনিট এই গরম অবস্থায়, গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে। তারপরে এখানে 15 থেকে 20 মিনিট পর এখন বাটিটা কিন্তু গরম আছে আর কড়াটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে, ডিশটাও ঠান্ডা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবারে ওপর থেকে একটু তেল ব্রাশ করে দেবেন, তাহলে কি হবে ওপরের অংশটা খুব সহজে শক্ত হয়ে যাবে না। তেল বা চিনির সিরাপ দিলেও হবে। তো এখানে আমি আরেকবার বলে দিই যে কেকটা যে জায়গাটার মধ্যে আপনারা বেক করবেন সেই জায়গাটায় অবশ্যই ফাঁকা রেখে বেক করবেন, নাহলে কিন্তু এই ডিশটা দেওয়ার কারণে যদি টাচ পায় তাহলে কিন্তু এটা বসে যেতে পারে। সেই কথাটা মাথায় রেখে যদি আপনাদের এই বাটিতে একবারে করতে অসুবিধা হয় 2 বার ধরে করবেন, ঠিক আছে। এবারে দেখুন কেকটাকে যখন রেডি হয়ে একদম সমস্ত ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি ছুরি করে প্রথমে চারিদিকটা আমি ছাড়িয়ে নিয়েছি, যদি কোনো টিচ থাকে সেটাও ছেড়ে যাবে। দিয়ে এইভাবে বাটিটা তুললেই দেখবেন ইজিলি উঠে যাচ্ছে। আর ওপর থেকে এইভাবে বাটার পেপারটা তুলে নিলেই আমাদের কেক একদম সুন্দরভাবে রেডি। এখানে দেখতেই পাচ্ছেন যে বাটার পেপারটা খুব ইজিলি উঠে যাচ্ছে। আর এখানে এইভাবেও কিন্তু সাজিয়ে নেওয়া যায়, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সোজা করে দিলেই দেখতে বেশি ভালো লাগছে। এবারে দেখুন সোজা যে আমি করে নিলাম, এই যে কেকের যে স্ট্রাকচারটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারবেন, আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। তার আগে কিছু ড্রাই ফ্রুট আমি এর ওপর থেকে সাজিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। আর এখানে যে কেকটা কত সফট হয়েছে সেটা কাটলেই আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই যে কেকটা আমি তৈরি করেছি, এই কেকটা যেদিন করেছি সেদিনই কিন্তু আমার বাড়িতে সকলেই খেয়ে নিয়েছে। তো সেই জন্য আমি আরও একদিন করেছিলাম
আর সকলে কিন্তু খেয়েওছে, আর খেয়ে বলেছে যে এত সুন্দর হাই কোয়ালিটির কেক এর আগে কখনো খায়নি। সেজন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো একবার হলো বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এখানে দেখুন আমি যে কেটে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ভেতরের অংশটা কতটা সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তাহলে এই যে সঠিক পদ্ধতিটা মেনটেন করে যদি আপনারা তৈরি করতে পারেন, তাহলে আপনাদের কেকটাও কিন্তু এই আমার মতোই কিন্তু হবে। তাহলে এই কেকটা তৈরি করতে আপনাদের যে ভুলগুলো হয় সেগুলো হচ্ছে আপনারা সঠিক পরিমাণে এর মেজারমেন্টটা করতে পারেন না, দ্বিতীয় হচ্ছে বাটিটা ভর্তি করে ফেলেন, আর তৃতীয় হচ্ছে যে জায়গাটার মধ্যে রেখে আপনারা বেকটা করেন সেই জায়গাটায় ডিশটা টাচ পায়, সেই জন্য কিন্তু কেকটা বাজে হয়ে যায়। সেই জন্য এই পদ্ধতিটা ভালো করে দেখবেন, দেখে তারপর বাড়িতে বানাবেন। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি বলে দেবো। তো বন্ধুরা, আশা করি আজকের রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তাহলে যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না, আর পারলে একটা লাইক আর একটা শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।